সুপ্রিয় দর্শক, আমি তাজওয়ার মাহমিদ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ থেকে যমুনা। জরুরি সভা ডেকেছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা আগেই জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধে উপদেষ্টা পরিষদে দ্বিমত নেই। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন দল নিষিদ্ধ করাই সমাধান নয়, সিদ্ধান্ত নেবে জনগণ। এদিকে শাহবাগ থেকে এসেছে নতুন ধরনের কিছু রাজনৈতিক স্লোগান। প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী, এবং সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বারে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনড় ছাত্র জনতা। দিনভর শাহবাগ ব্লকেডের পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান। যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। সার্বভৌমত্ব বিক্রি করে কোনো কিছুতে করতে দেয়া হবে না। চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল। দেশকে তাবেদারি রাষ্ট্র হতে না দেওয়ার হুঁশিয়ারি তারেক রহমানের। দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠন করা হচ্ছে ট্রুথ ও রিকনসিলিয়েশন কমিশন, জানালেন আইন উপদেষ্টা। দোষীদের সাজা নিশ্চিতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। আব্দুল হামিদের দেশ থেকে গাফিলতিকার খুঁজছে তদন্ত কমিটি। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা। জি দর্শক, আমরা আলোচনায় আসতে চাই। প্রথমেই পাপিয়া, আপনাকে দিয়ে শুরু করি। দুদিন ধরে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন আজকে যমুনার দিকে অগ্রসর হয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যারা ডাক দিয়েছেন তারা, এবং এই ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেই আন্দোলন করছে, আপনি জানেন। কিন্তু এখানে বিএনপি কিংবা বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মীকে এখন পর্যন্ত আমরা দেখিনি যে আনুষ্ঠানিকভাবে তারা সেখানে অংশগ্রহণ করেছেন। এর কারণ কি, এবং আপনারা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমাদের অবস্থান কি, সেটা আমাদের পার্টির পক্ষ থেকে মুখপাত্র যারা আছেন তারা কিন্তু স্পষ্ট করে তারা বক্তব্য বেশ কিছুদিন যাবত দিয়ে আসতেছে। এখন এইখানে আপনি যদি আমার ব্যক্তিগত অভিমত জানতে চান, তাহলে আমি আমার ব্যক্তিগত অভিমতটা বলতে পারি। তবে আমার ব্যক্তিগত অভিমত অবশ্যই দলের সাথে সাংঘর্ষিক হবে না, এবং মানুষের জনগণের যে প্রত্যাশা সেখান থেকে কোনো ব্যাপ্তি ঘটবে না। আবার আন্দোলনকামী যে ছেলেপেলে, এখানে বুঝারও বিষয় আছে, এদের সাথে আমার কোনো দ্বিমত হবে না, বেসিক বিষয়টা নিয়ে দ্বিমত হবে না। দেখেন, বিএনপিকে, জামাত ইসলামকে নিষিদ্ধ করার সকল প্রকার প্রক্রিয়া বিগত সরকার তৈরি করেছিল। নিবন্ধন বাতিল করেছে, ফাঁসি দিয়েছে, তারপরে প্রতীক বাতিল করেছে, সমস্ত কিছু করছে। এতে জামাত ইসলাম কি যে পরিমাণ 15 বছর আগে শক্তি ছিল, যে পরিমাণ জেদ, ক্ষোভ, রাগ, অভিমান ছিল, তো 15 বছর পর কি সেটা আরও ব্যাপক আকারে এই ফাঁসি, এই অত্যাচার এগুলো করাতে কি তারা আরও ব্যাপক হারে মানসিক যে শক্তি সঞ্চয় কি করে নাই, করছে। আবার বাংলাদেশে হরকাতুল জিহাদ, জেএমবি, এই সমস্ত সংগঠনও নিষিদ্ধ। আবার শেখ মুজিবুর রহমানের আমলে সিরাজ শিকদারের পার্টিও নিষিদ্ধ ঘোষিত হয়েছে। তারপরে এই যে বাংলা ভাই থেকে শুরু করে, বাংলা ভাইয়ের আগে যে ছিল আপনার কমিউনিস্ট পার্টি, আন্ডারগ্রাউন্ডে যারা করতো, সেগুলোও কিন্তু নিষিদ্ধ। তারপরও আপনি দেখবেন এদের লিফলেটগুলি থেকে, পত্রপত্রিকা থেকে অ্যাক্টিভিটি কখনো কখনো আছেই। এখন আওয়ামী লীগ আসলে বাংলাদেশে 15 বছর যা করেছে, এটা ছাড়াও শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতায়, মুক্তিযুদ্ধ, 7ই মার্চের ভাষণটুকু পর্যন্ত লাস্ট, এর পরবর্তী পর্যায়ে এমন কোনো পজিটিভ কোনো কিছু করে নাই যে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক কি জনগণের জন্য ইতিবাচক। একটা পারিবারিক শাসন উনি রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর তখনও চালু করছে। জামাল, কামাল, শেখ মনি যা বলছে তখন বাংলাদেশে কিন্তু তাই হয়েছে। তারপরে ধরেন এই শেখ হাসিনা নাকে কেন্দ্রে তসবি নিয়ে ক্ষমা চেয়ে, এই চেয়ে সেই চেয়ে, ভালো করব, বাপের, ভাইয়ের, বোনের ভুলের ক্ষমা চাইছে। মানুষ দেখেন একবার টেস্ট কেস হিসেবে 96 সালে তাকে দিল। 96 সালে আওয়ামী লীগ এই যে যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, 96 শাসন আমলটা তুলনামূলকভাবে কম বিতর্কিত অবস্থায় কিন্তু ছিল। তারপর 2008 থেকে যে অদ্যাবধি যেটা চালালো, শেখ মুজিবুর রহমানের শাসন আমলের যে অত্যাচার, নির্যাতন, তাকেও কিন্তু মাত্রা অতিক্রম করে গেছে।
মানে বাপের শুধু প্রতিকৃতি না, বাপের প্রতিকৃতির আরো ভয়াবহ আধুনিক প্রযুক্তির একটা জঘন্য রূপ নিয়ে বাংলাদেশের মাটিতে এবং মানুষের উপরে এবং গণতন্ত্রের উপরে তার খড়গ বিষাক্ত নখরের থাবা বাংলাদেশের মানুষ আসছে। তো এই যোগে এটাতে আওয়ামী লীগও সাফার করছে, ত্যাগী আওয়ামী লীগ, ভোগী আওয়ামী লীগ, হাইব্রিড আওয়ামী লীগ, পুরাতন আওয়ামী লীগ। দেখবেন আপনি 10 বছর আগের পত্রিকা খুললে যে যুবলীগের সভাপতি, আগে সাবেক সভাপতি, বর্তমান সভাপতির হাত থেকে বাঁচার জন্য বাড়িতে 4টা কলাপসেবল গেট আটকেছে। অনেক যুবলীগ ছাত্রলীগের সাবেক নেতারা তৎকালীন সময়ের বর্তমানের কাছে অপহরণ হয়েছে, গুমও হয়েছে, খুনও হয়েছে, অন্তর্দলীয় কোন্দলে হত্যাও কিন্তু হয়েছে। আমি আমার বিবেক এবং মেধাদি যেটা বুঝি, বাংলাদেশের মানুষ যে যেই রাজনৈতিক সংগঠন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক না কেন, যে যেই দল করুক না কেন, সব সময় সন্ত্রাস, অপকর্ম, অত্যাচার, নির্যাতনের বিপক্ষে এই বাংলাদেশের মানুষের মানসিকতা। এই মানসিকতার প্রথম বহিঃপ্রকাশ আপনি ধরেন যে 91 বিএনপিকে দিয়েছে, 96কে আওয়ামী লীগে দিয়েছে। 2001 পর্যন্ত বাংলাদেশে ভোট হয়েছে, আর তো কোনো ভোট বাংলাদেশে হলো না। এখন আওয়ামী লীগকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার আগেই মানুষের 15 বছরে মনের ভিতর যে ঘৃণা, যে ক্ষোভ, যে জঘন্য আচরণের পরিপ্রেক্ষিতে যে বহিঃপ্রকাশটা, সেটা প্রত্যেকের অন্তরের ভিতর কিন্তু আছে। এখন আপনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় আইন করে নিষিদ্ধ করবেন না, নিষিদ্ধ করার অনেক পদ্ধতি আছে। আপনি প্রক্রিয়াগতভাবে যদি করতে চান, এই 15 বছরের অবৈধ শাসনের যারা যারা এমপি হয়েছে তারা সহ তাদের কোনো পরিবার বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে না, যুক্ত হওয়ার কোনো অধিকার নাই। কারণ শুধু যে ঢাকা শহরে খুন হয়েছে, গুম হয়েছে, অপহরণ হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করছে তা না, 15 বছর গোটা বাংলাদেশের একটা ইউনিয়নের ওয়ার্ডের মানুষও নির্যাতিত হয়েছে। তার মানে সারোয়ার তুষারদের যে ক্ষোভ আর আপনাদের ক্ষোভ তো একই। না, আপনি শুনেন, আমার ফিনিশিং শুনতে হবে আপনার, আমার ফিনিশিং। আমি নাগরিক হিসেবে কথা বলছি। তারপরে আপনি এখানে এসে দেখেন যে বাংলাদেশের ইতিহাসটা, পৃথিবীর ইতিহাসে প্রথম একটা ঘটনা যে বিচারপতি সহ তাদের অপকর্মের সহযোগী পুলিশ প্রশাসন সহ এবং বিভিন্ন এলাকার সচিব সহ একসাথে তৃণমূল সহ পলায়ন করছে। কিন্তু আজ পর্যন্ত একটা ডিআইজি সরকারি চাকরি করছে, পোস্ট নিছে, পদবি নিছে, ওই পোস্ট নিয়ে অপব্যবহার করছে, অপপ্রয়োগ করছে, মানুষকে নির্যাতন করছে, তারাও কিন্তু আজকে পলাতক। এখন এখানে বিএনপির সাথে নীতিগতভাবে কোনো কিছু নাই। তারা যেভাবে ডাইরেক্ট বিএনপিকে মঞ্চে এসে একাত্মতা ঘোষণা করাটা যেভাবে চাহিদা করে, আমরা বিএনপি একটা পোড় খাওয়া রাজনীতি সংগঠন, আমরা নতুন আজকে জন্ম হই নাই। আমাদেরকে দেখেন একটা খোলামেলা আমি আলোচনা করতে চাই, কারণ এটা বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সমস্যা। আপনি দেখেন যে বিএনপি 2001-এ যখন ক্ষমতায় আসছে, ধানমন্ডি শেখ রেহানার নামে নিল, সেটা থানা উদ্বোধন করলো। বেগম জিয়া ওই উদ্বোধনের সরকার প্রধান হিসেবে যাওয়ার কারণে তার রেজিস্টার্ড ডিডে বরাদ্দকৃত তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সে প্রতিহিংসামূলক যে ছাড়তে বাধ্য করলো, সেটা আপনি নিজে দেখলেন যে সে তার প্রেস কনফারেন্সে কিন্তু বলে ফেললো। তারপরে যে বেগম জিয়া, তারেক রহমান, জিয়া পরিবার এবং আমাদের উপরে এত প্রতিহিংসা, জিয়া রহমান মাজার নিয়ে প্রতিহিংসা। আপনারা বারবার বলছেন যে আওয়ামী লীগও যা করে বিএনপি তা করে, এখনো তাই বলতেছেন। তাহলে আওয়ামী লীগ যা করবে বিএনপি তা করবে, এভাবে বারবার বলতেছেন। তাহলে আমরা এখন প্রতিহিংসার রাজনীতিটা বিএনপি নীতিগত হয়ে যাচ্ছে না। জি, অসংখ্য ধন্যবাদ। যাচ্ছে না, যার কারণে জি এইখানে সরকার এবং সরকারের সৃষ্ট দল সারোয়ার তুষারের কাছে একটু শুনি, এদের সাথে যে দ্বিমত আছে। সারোয়ার তুষার, আপনারা যে মঞ্চটার নাম দিয়েছেন সেটা হলো যে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। সেখানে বিএনপি বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দল, যারা আসলে ফ্যাসিবাদের, আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী আমলের সবথেকে বড় কি বলবো সাফারার, তাদেরকে বাদ দিয়ে বামপন্থী রাজনৈতিক দলগুলো আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেনি, একটি নির্দিষ্ট গোষ্ঠী আপনাদের সঙ্গে অংশগ্রহণ করছে। এটা কি জাতীয় ঐক্য হলো কিনা ফ্যাসিবাদ বিরোধী? না, এটা তো একটা আন্দোলন কেন্দ্রিক প্ল্যাটফর্ম। এখন এটা তো আমরা এনসিপির জায়গা থেকে দলীয়ভাবে করি নাই। আমাদের হাসনাত আবদুল্লাহ ওখানে আছেন, আমরা অংশ নিচ্ছি, কিন্তু এটা বিশেষত জুলাইয়ের পরে বিভিন্ন যে সংগঠন হয়েছে প্ল্যাটফর্ম, তাদের মধ্যস্থতা এটা ঘটেছে। এবং এখানে কিছু ছাত্র সংগঠনও আছে, আবার নাই, যেমন ইনকিলাব মঞ্চের মতো সংগঠন আছে, জুলাই ঐক্য নামে 36টা সংগঠনের একটা প্ল্যাটফর্ম, এই ধরনের সংগঠনগুলো আছে। কোনো কোনো রাজনৈতিক দলও আবার এসছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ধরনের দল। এখন এটা তো আন্দোলনের মধ্যে তৎক্ষণাৎ ঘটে যাচ্ছে, কারা আসবে কারা আসবে না আন্দোলনে যারা এসছে তাদের নিয়ে জাতীয় ঐক্য, ঠিক আছে। এখন যারা আন্দোলনে আসবে তাদের নিয়ে জাতীয় ঐক্য হবে। আপনি বলতে পারতেন যদি ধরেন বামপন্থীদের কোনো একটা ব্লক এখানে আসতো এই আন্দোলনে, এবং সে আসার ফলে
পরে তাদেরকে এই ঐক্যে নেওয়া হচ্ছে না, তাহলে এই প্রশ্নটা আপনি করতে পারতেন। কিংবা বিএনপি এসেছে, আসার পরে তাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য করা হয়েছে, তাহলে একটা কথা ছিল। আন্দোলনে যারা এসেছে তাদের নিয়ে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এখন এটা যদি এই আন্দোলনের পরে আপনার এই যে দাবিটা, এখন যে 3টা দাবি আছে, এই দাবি আদায়ের পরে যদি এটা কন্টিনিউ করে, তখন কিভাবে এটা কোন স্কোপে এখানে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে সেটা তারা মানে ইয়েরা ভাববেন। কিন্তু এটা কাউকে বাদ দেওয়ার প্রশ্ন না। আন্দোলনে একটা বিষয় যদি আপনি একটু স্পষ্ট করতেন, আমি শুনলাম মানে আপনি বলছিলেন যে আপনাদের হাসনাত আব্দুল্লাহ আছেন কিন্তু দলীয় কোনো কর্মসূচি নয়, এটা কি আপনি বলছিলেন? হ্যাঁ, এটা তো আমাদের কোনো দলীয় কর্মসূচি না। আমাদের প্রথমত হাসনাত আব্দুল্লাহ এটা ডাক দিয়েছেন। জি, হ্যাঁ, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, রাইট। এই যমুনায় পরশুদিন। তারপর আমরা দলের দিক থেকে আমাদের অনেক নেতাকর্মীরা সেখানে গেছেন, কারণটা খুব লেজিট, আমাদের আহ্বায়কও গেছেন। কিন্তু আমাদের এটা কোনো মানে যেটা অনেক মিডিয়া এইভাবে দেখানোর চেষ্টা করেছে যে এনসিপির ব্যানারে, এনসিপির নেতাকর্মীরা এখানে আছেন, কিন্তু এটা আমরা বলেছি যে এটা সবার ছাত্র জনতার যে স্পিরিট থেকে গণ অভ্যুত্থান ঘটেছে, ওই ধরনের একটা স্পিরিট থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থানটা, এটা আমাদের দলীয় কোনো মানে ইয়ে না। জি, আরেকটা প্রশ্ন, আপনি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমি পড়ছিলাম যে আওয়ামী স্টাইলে রাজনীতি করলে দেশের মানুষের উপর একাধিক গণহত্যা চাপিয়ে দিলে, নজিরবিহীন অর্থ পাচার করলে, দেশের গণতন্ত্র ধ্বংস করলেই কেবল নিষিদ্ধের ভয় থাকতে হবে, এই ধরনের রাজনীতি করবেন না, নিষিদ্ধ না করার গ্যারান্টিও খুঁজতে হবে, সিম্পল, রাইট, খুঁজতে হবে না, সিম্পল। এটা আপনি বিএনপিকে ইঙ্গিত করেছেন? না, বিএনপিকে অ্যাজ এ হোল ইঙ্গিত করা না, এটা মূলত তাদের যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় আজকে দিন একটা অদ্ভুত কথা বলেছেন। উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তার প্রতি আমরা রেসপেক্ট রেখেই বলছি। কেন তাদের এই ভয়টা আমি ঠিক বুঝতে পারি না। এটা আমরা গণঅভ্যুত্থানের পর থেকেই বিএনপির বিভিন্ন নেতাদের বক্তব্যে আমরা এই ভয়টা দেখতে পেয়েছি। -2 হচ্ছে, 111 হচ্ছে, 111-এর পায়তারা হচ্ছে। এখন সর্বশেষ তিনি আজকে বললেন যে কালকে যে আপনি বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবেন না, এটার কি গ্যারান্টি? এখন দেখেন, এটা কিন্তু খুব ভয়ঙ্কর বক্তব্য। আমাদের জায়গা থেকে আমরা না হয় ধরে নিলাম বিএনপি বিরোধী কিংবা বিএনপি সমালোচনা করি, সুতরাং আমি এটা ক্যাশ করতে চাইবো। আমার কথা বাদ দেন, বিএনপির জন্যই কি এটা সম্মানজনক এই বক্তব্যটা? বিএনপি কেন নিজেকে আওয়ামী লীগের জায়গায় ভাববে? একটু আগে কিন্তু আপা খুব সুন্দর করে বলছিলেন যে বিএনপি তো এরকম বিএনপির রিয়াকশনগুলো দেখেন আপনি। গত 15 বছরের নির্যাতনের পরে যে নির্যাতনের মুখে বিএনপিকে ফেলা হলো, তারপরে গত 7-8 মাসে বিএনপি তো কোনো খুনে মেজাজে নাই, তাই না? বিএনপি তো একেবারে প্রতিশোধের ইয়ের মধ্যে নাই। বিএনপি একটা রাজনৈতিক দলের মতো আচরণ করছে। তাহলে সেই দলের নেতাকে কেনই ভয় পেতে হবে যে তাকেও নিষিদ্ধ করার দিকে যাইতে হবে বা তাকেও মানুষ নিষিদ্ধ করতে চাইবে? এটা তো একটা কনটেক্সট আছে, এই নিষিদ্ধর দিকে যে গেছে। জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার এই নিষিদ্ধ করার তো একভাবে দেখলে হবে না, বা এর আগে অন্যান্য রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে। এটার পেছনে একটা ব্যাপক জনসমর্থন আছে, এই যে এখন যে নিষিদ্ধটা দাবিটা উঠেছে। তো গয়েশ্বরচন্দ্র রায়কে এই ভয় কেন পেতে হবে যে আমরা মানে আমাদেরকে কালকে আপনারা নিষিদ্ধ করতে চাইবেন? বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এমনকি যখন আওয়ামী লীগ ছিল তখনও তারা বাংলাদেশের সাংগঠনিকভাবে সবচেয়ে বড় রাজনৈতিক দলই ছিল, এবং তাদের কাছ থেকে আমরা যে ধরনের রাজনীতি প্রত্যাশা করি এবং বিএনপি যে রাজনীতির কথা বলে, বা বেগম খালেদা জিয়ার রাজনীতি যে ডানের বামে বামের ডানে, ঠিক আছে, মধ্যপন্থী একটা রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি, তো সেই রাজনীতি তো ক্ষমতায় গেলে ধরেন আওয়ামী লীগের মতো এরকম করবে আমরা আশা করি না। তারা কি 3টা নির্বাচন রিগ করবে? তারা কি এইভাবে 600-700 মানুষকে গুম করবে? তারা কি এইভাবে ক্রসফায়ার করবে? তারা কি ধরেন এই যে শাপলা চত্বরের মতো হত্যাকাণ্ড ঘটাবে, জুলাই হত্যাকাণ্ড ঘটাবে? এগুলো তারা করবে না আমরা আশা করি। তাহলে তাদেরকে তো এই ভয় পেতে হবে না। দেখেন 2001-06 ওই সরকারেরও অনেক সমালোচনা আছে, বিএনপি অস্বীকার করে না। কিছুদিন আগে সালাউদ্দিন সাহেব সাক্ষাৎকার দিয়ে পর্যন্ত বললেন যে আমাদের ওই যে তত্ত্বাবধায়ক যে ম্যানিপুলেশন আমরা করতে চেয়েছিলাম 6 সালে বিচারপতি বয়স বাড়িয়ে, সেটা আমাদের ভুল ছিল, স্বীকার কিন্তু তারা করছেন। 1 থেকে 6 ওই সরকারেরও অনেক সমালোচনা তারা করেন, তারা স্বীকার করেন, আমরাও করি। ওইটা একটা ধরা যাক, ওইটা একটা দুঃশাসন ছিল, কিছু কিছু ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক কিছু আচরণ ছিল সরকারের তরফ থেকে। তবু ওইটা একটা বাংলাদেশের কনটেক্সটে রাজনৈতিক দলগুলো যে ধরনের আপনার স্বৈরাচারী কিংবা দুর্নীতিগ্রস্ত হতে পারে, এটা সেই প্যারাডাইমই ভাবতে হবে। গত 15 বছরের শাসন কিন্তু কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? ফলে এই দুটোকে মেলানো যাবে না। বিএনপি কেন মেলায় আমি জানি না, এবং 1-11 ভয় পায় তারা বারবার, এটা থেকে তাকে বেরোয় আসতে হবে। পাপি, আপনার কাছে একই প্রশ্ন আজকে। আসলে গয়েশ্বরচন্দ্র রায় আপনাদের বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি এই মন্তব্য করেছেন যে কালকে তারা আমাদেরকে নিষিদ্ধ করবে না, এর গ্যারান্টি কি? আসলে এই ধরনের -2 111-এর আশঙ্কা আপনারা কেন পান আসলে বারবার? এখানে আমি স্পষ্ট করে বলতে চাই যে গয়েশ্বর দাদার বক্তৃতার সমালোচনা করা কিংবা এটা করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, এটা আমি পারবো না। কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত যেটা ব্যক্ত করতে চাচ্ছি যে এনসিপি তৈরি হওয়ার পর, এদের নতুন সংগঠনটা তৈরি হওয়ার পর এদের কিছু কিছু বিষয় যে সবাইকে আক্রমণ করা রাজনৈতিক সংগঠনের, রাজনীতি কিন্তু একটা শিষ্টাচার, একটা স্বাধীনতা বোধ, সব কিছুতেই পোশাক আশাক কথাবার্তা, আমি ঝগড়া করবো, তর্ক করবো, ডিবেট হবে, সব হবে, দ্বিমত থাকবে, সব হবে, আবার ঐক্যমত হবে, সব হবে। কিন্তু তার ভিতরে কিছু কিছু মাত্রা থাকা দরকার। ইনারা প্রথমেই বিএনপিকে নিয়ে যে অগোছালো এবং অশালীন এবং গায়ে বাঁধার মতো কিছু বক্তব্য দিয়ে ফেলেছে, জেনে দেখ না জেনে দেখ, বুঝে দেখ না বুঝে দেখ, দেয়াতে হয়েছে কি, স্বাভাবিক কারণ আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা সন্তান যখন বাবার সাথে বৃদ্ধাঙ্গুলি উপস্থাপন করে
নীতি নৈতিকতা নিয়ে এমনভাবে প্রশ্ন করবে যে বাবার আত্মসম্মানে আঘাত লাগে। এটা আমি যদি করতাম, এই যে আমি বলে দিলাম আগে যে গয়েশ্বরচন্দ্র রায় কিংবা মির্জা আব্বাসের এই বক্তব্য নিয়ে আমি যে পর্যায়ের সমর্থক কর্মী, আমার এখানে আলোচনা সমালোচনা এবং এই বিষয় নিয়ে কোনো প্রকার কথা বলাই আমার জন্য সমীচীন না। এটা আমি প্রথমে কিন্তু বলে নিলাম। এখন ইনারা দল করছেন ঠিক আছে, একদিনে দল করে একবারে সকল দলের সমালোচনার পাণ্ডুলিপি হয়ে গেলাম সেটা না। হ্যাঁ, দল করার অধিকার সবার আছে এবং প্রেশার গ্রুপ হয়ে থাকারও অধিকার আছে। পজিটিভ কাজে প্রেশার গ্রুপ হোক, এটা আমার অন্তরের অন্তরস্থল থেকে ইনাদের প্রতি আমার একটা প্রত্যাশা কিন্তু ছিল। কিন্তু আমি খুব দুঃখিত হই যখন দেখি অমক এক্সিন কে হবে, এই ছাত্র প্রতিনিধিদের কেউ হচ্ছে তদবির করছে, একটা আওয়ামী লীগের এক্সিনকে বসাচ্ছে, তারপরে এই যে ওয়াসা ডেসার পানি তিতাসের মানে ওইটাকে কি বলে, রাজস্ব খাতে না, টেম্পোরারি কর্মচারী নিয়োগ 100-150 তালিকা চলে গেল। হ্যাঁ, এইটা ওখানে হচ্ছে এখানে হচ্ছে, এটাতে আমি মর্মাহত হই। এখানে আমার প্রত্যাশাটা ব্যাহত হয়। এখানে আমি যে বাংলাদেশ আসলে আমি আমার তরুণ বয়স থেকে মুক্তিযোদ্ধার কন্যা হিসেবে আমার যে প্রত্যাশিত বাংলাদেশ চেয়ে এসছি সারা জীবন, এবং সেই প্রত্যাশাটা তো আমিও তো তখন তরুণ ছিলাম। আমার উচ্ছলতা এখনো, আমার সেই উচ্ছলতা কিংবা আমার যে তারুণ্যের সাহস সেটা কিন্তু কমেনি, যদিও আমি এখন 50 ক্রস আমার। তো তারপরে এদের সাথে মন মানসিকতা রুচিবোধ আন্দোলনটুকুর সময় আমি খুব আশাবাদী ছিলাম। আমি বারবার করে বলছিলাম আল্লাহ রাজাতে পিছনে না যায়, সামনের দিকে যায়। ঠিক আছে, এখন এই যে এখানে ব্যাপ্তিটা ঘটে গেল, যে কোনো অ্যাটাক আজকে রাজনৈতিক সংগঠন করেছে, আমরা সাধুবাদ জানাই। অ্যাটাক, অসামঞ্জস্য কথাবার্তা, ওরা খাইছে এরা খাবে, দুর্বৃত্তায়নের রাজনীতি করে, লুটপাট করে, এটার ভয় কেন পায়, ওটার কারণ, এটা আমি যেভাবে নেব, এটা কি গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আব্বাসের সেভাবে নেওয়ার কথা? কারণ ওনারা কি কখনো কোনো প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনকে ওই ভাষায় ওইভাবে কথা বলেছে কখনো? জি, আমি আপনার কাছে ছোট্ট করে এটা জানতে চাবো। আজকে আব্দুল হান্নান মাসুদ, তিনি জানেন যে এনসিপির একজন নেতা, তিনি একটা দীর্ঘ পোস্ট দিয়েছে। আমি ছোট করে যদি বলি যে 24 জুলাইও বলেছিল আমরা এক্ষুনি অল আউট আন্দোলন চাই না, কিন্তু যখন 28 তারিখের দিকে সরকার পতন প্রায় নিশ্চিত হয়ে আসে তখন ওনারা যোগাযোগ করেন, অফিসিয়ালি সিনিয়র নেতারাও রাস্তায় নামেন। তারপরে দীর্ঘ স্ট্যাটাস, শুরুতে শেষে গিয়ে তিনি বলছেন যে সর্বশেষ যখন নিষিদ্ধ হয়ে যাবে তখন কোন কর্মী লীগ নিষিদ্ধের দাবিতে কোথায় আন্দোলনে অংশগ্রহণ করেছে তার ফুটেজ বের করে দলের সকল পেজে আপলোড শুরু হয়ে যাবে, শুরু হবে ক্রেডিট নিয়ে কারাকারি। ধন্যবাদ। আপনারা কে বলছে? আব্দুল হান্নান মাসুদ আপনাদের দিকে ইঙ্গিত করে বলছে যে আব্দুল হান্নান মাসুদ যে কথাটা বলছে, এখন আব্দুল হান্নান মাসুদের কাছে 15 বছরের আন্দোলনের সার্টিফিকেট নিয়ে আমি বাংলাদেশের রাজনীতি করব না, এবং আমি বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী একজন নাগরিক, এই সার্টিফিকেট তো আমি ওনার কাছ থেকে নেব না। ওনাদের সমস্যাটা হচ্ছে এখানে এই যে অপ্রয়োজনে কিছু কিছু বয়সের অতিরিক্ত, ম্যাচুরিটির অতিরিক্ত কথা, এটা আবেগেই বলুক, কারুর পরামর্শেই বলুক, কিংবা ওনাদের মুখ দিয়ে বলায় যারা, মাথা তো আছেই, কিছু মগজ মাথা তো আছে যারা ইনাদেরকে পরিচালিত করে, তাদের মগজ আর ইনাদের মুখ, এই দুইটা কিন্তু যখন ছেড়ে দিচ্ছে কথাটা, কার মগজ সেটা কিন্তু আসছে না, কার মুখ দিয়ে বেরোলো, এই মুখ দিয়ে কথাটা বের হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক, নমনীয় না অনমনীয়, এটা কালচারের ভিতরে পড়ে কি পড়ে না, এই বিষয়টা যখন পর্যালোচনা হয় তখন গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আব্বাসের মতো লোকদেরকে কিন্তু মুখ খুলতে হচ্ছে। আমরা এটা মেনে নিচ্ছি, কারণ আমাদের এরাও আমাদের ছোট ভাইয়ের বয়সী, তারপর আমরা মেনে নিই কেন? আমি ব্যক্তিগতভাবে কেন মেনে নিই যে যেটা ভুল করবে তাকে সেটারই খেসারত দিতে হবে। আমি আজকে বললাম সৎ, আমি সবচেয়ে অপকর্মটা করলাম, আমার জবাব, আমি যে কথার সাথে কাজের যে মিল নাই, এখানে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। এখন এরা যে ডাক দিবে, এই ডাকের উপর উঠলে আমি হাসিনা বিপক্ষ হব? আর না, আমি হাসিনার বিপক্ষ হব না। হাসিনার রাজনীতি বাংলাদেশে আছে আর থাকার কোনো সুযোগ কি আছে? ন্যাচারালি ডেথ, এবং হাসিনা নিজেই নিজের কবরে পেরেক পুঁতে সাংগঠনিক হেফাজত করে দিয়ে চলে গেছে গোরস্থানের ভিতরে। অসংখ্য ধন্যবাদ। সারোয়ার তুষার, আপনি জানেন যে আপনি বলছিলেন যে হাসনাত আব্দুল্লাহ আপনাদের এই দলের একজন মুখ্য সংগঠক, তিনি এই আন্দোলনের লিড দিচ্ছেন, এবং আমরা জানি যে অভ্যুত্থানের পর সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর মাসে হাসনাত এবং সার্জিস দুইজনে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য উচ্চ আদালতে রিট করেছিলেন, এবং তারা তখন আসলে সেটি কেন প্রত্যাহার করলেন এবং পরবর্তীতে এখন কেন সেটি আসলে বিচার বিভাগের বাইরে গিয়ে সেটিকে নিষিদ্ধ চাচ্ছেন, সেটা কি আসলে আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা? কারণ এটা আসলে আপনি যতই বলুন যে আসলে দলগতভাবে আপনাদের এখানে অংশগ্রহণ নেই, কিন্তু মানুষ আসলে এটাই মনে করছে এখন পর্যন্ত যে এনসিপির একটা ডাকা আন্দোলন। না, এনসিপির ডাকা আন্দোলন বলতে এনসিপির নেতার ডাকা আন্দোলন অবশ্যই, তবে এনসিপিও এখানে খুব সক্রিয়ভাবে আছে, দল হিসেবে নাই, এইটুকু হচ্ছে বক্তব্য। এটা তো আমাদেরকে তো দেখা যাচ্ছে, আমরা মিছিল করছি, আমরা এখানে আমাদের প্রায় সকল কেন্দ্রীয় নেতা আছে, ফলে এটা তো
কতটুকু, মানে আমি শুধু বোঝাতে চাইছি যে এখানে দল হিসেবে আমরা নাই, কিন্তু আমাদের সকল নেতারা আছে। এখন তারা এর আগে রিট করেছিলেন, কেন সেটা উইথড্র করেছেন আমার জানা নেই, কারণ তাদের মনে কোনো কনফিউশন ছিল কিনা বা কিভাবে কি হয়েছে আমার জানা নেই। এখন এটা অনেক দিন ধরেই কিন্তু এই দাবিটা ছিল, মানে আওয়ামী লীগের এই ইয়েটা আমরা অনেকগুলো কর্মসূচি করেছি সারা দেশে, ঢাকাতেও করেছি। সর্বশেষ এটা এই মোমেন্টাম পেয়েছে আসলে আব্দুল হামিদের এই ঘটনার পরে। ফলে এটা বলা যাবে না যে হুট করে কিসের মধ্যে দিয়ে হয়ে গেল, এটা আসলে হওয়ারই ছিল। একটা বড় একটা স্পার্কের দরকার ছিল, সেটাই আব্দুল হামিদ সাহেবের ঘটনা, তাকে পালিয়ে যেতে যে দেয়া হলো, সেটার ঘটনার ফলে ওই ইয়েটা হয়েছে, মানে আপনার মোমেন্টামটা পেয়েছে। এখন এই আন্দোলনের ফলে আপনার মানে অনেকেই বলতে মানে আমরা কিন্তু আপনি যেটা বললেন যে আমরা এরকম না যে আমরা আদালতিক প্রক্রিয়া বা বিচারিক প্রক্রিয়া আমরা এটা চাই না। আমরা কিন্তু আমাদের 2 নম্বর দাবিটা যদি আপনি দেখেন, 1 নম্বরে আমরা বলেছি যে এটা তাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, বা এটার মানে হচ্ছে যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করতে হবে। আর বিচারিক প্রক্রিয়া যে আপনি করবেন, যে আইসিটি একটা আছে, আন্তর্জাতিক অপরাধ মানে ট্রাইব্যুনালের যে আইন, সেই আইনের খসড়ার মধ্যে থেকে দলীয় মানে দলগতভাবে শাস্তি দেওয়ার, বিচার করার প্রভিশনটা বাদ দেওয়া হয়েছিল। কেন হয়েছিল এটা খুব রহস্যজনক কারণ, এখন ওর ঘাড়ে দোষ চাপায়, ঠিক আছে, সরকারের ভেতরেই। কিন্তু আমরা দেখছি এটা বাতিল করা হয়েছে, মানে তখন বাদ দেওয়া হয়েছিল। এখন দ্বিতীয় দাবিটা হচ্ছে যে আপনি এটা ঢোকাবেন, তার মানে হচ্ছে যে আপনি পরবর্তীতে যেন তাকে আদালতে অন্তত দল হিসেবে বিচার করার ব্যবস্থা থাকে। এখন দল হিসেবে বিচার করে যদি আদালত দেখে, বা আদালত যদি দেখেন যে তাকে দল হিসেবে শাস্তি দেওয়া যায় না বা নিষিদ্ধ করা যায় না, তাহলে এই সিদ্ধান্ত উইথড্র হবে, নির্বাহী আদেশের সিদ্ধান্ত উইথড্র হবে। আদালত তো অলওয়েজ নির্বাহী বিভাগের কিংবা আইন বিভাগের যে কোনো সিদ্ধান্তকে, আইনকে মানে চ্যালেঞ্জ করতে পারে কিংবা এটা পরিবর্তন করতে পারে, তো সেটা আদালতের প্রক্রিয়া ঢুকবে। কিন্তু ইন দ্য মিন টাইম তাকে এই মানে নিষিদ্ধ করতে হবে, কারণ সে বাইরে থাকতে পারে না। আপনারা যে নিষিদ্ধটা চাচ্ছেন সেটা কি আসলে বিশেষ ক্ষমতা আইনের বলে নিষিদ্ধ? না, বিশেষ ক্ষমতা আইন না, এখানে অনেকগুলো লিগ্যাল অ্যাপারেটাস আছে। আপনি এটা জানেন যে আসলে লিগ্যাল মানে বিশুদ্ধ বৈজ্ঞানিক নৈর্ব্যক্তিক আইন বলতে কিছু নাই। আইন সবসময় পলিটিক্যাল ফোর্সের উপর নির্ভর করে। পলিটিক্যাল ফোর্স যেদিকে, আপনি যে আদালত এতদিন আওয়ামী লীগের পক্ষে ছিল, সেই আদালতে 106 দিয়ে এই গভর্নমেন্টকে এক ধরনের মানে ঠেকা বৈধতা দিয়ে রেখেছে। আমরা এতে সন্তুষ্ট না, কিন্তু দিয়ে রেখেছে। এবং এইটাকে আমি বলতে পারি যে জ্যাক দেরিদা নামে এক বিশেষজ্ঞ, মানে উনি বলেছিলেন যে এটা হলো মানে একটা মিস্টিক সোর্স, যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ঐক্যমত্য আছে তারই পরে আপনার মানে যদি রাজনৈতিক ঐক্যমত্য থাকে তাহলে আপনি এটা ধরে রাখতে পারবেন, ঠিক আছে। এইভাবে এটাকে দেখাটা ভালো। আমি ছোট করে একটা প্রশ্ন করতে চাই, সেটি হলো যে এই আন্দোলন থেকে আসলে নানা ধরনের স্লোগান আসছে, সেটা কি আসলে আপনারা আমলে নিয়েছেন কিনা? অফকোর্স আমলে নিয়েছি। আপনি দেখবেন গতকালকের ওটার কথা আপনি বলবেন, তো আমরা এটাতে চরম আপত্তি জানিয়েছি। আমরা কিন্তু এনসিপির সবচেয়ে মানে হিউজ কন্ট্রিবিউশন, হিউজ পার্টিসিপেশন থাকার পরেও একটা দলীয় স্লোগানও আমরা দিই নাই, সেই যমুনার রাত থেকে গতকালকে পর্যন্ত। অন্যান্য যারা এখানে এসেছেন তাদের কারোর মধ্যে এই ধরনের দলীয় স্লোগান দেখা গেছে, আমরা এটা স্ট্রিক্টলি কন্ডেম করেছি এবং তাদের নেতাদেরকে আমরা বলেছি যে এটা করতে দেওয়া যাবে না, এটা করা যাবে না, এবং তারা আমাদের সাথে অ্যাগ্রি করেছেন। আপনি যদি আজকে দেখেন, আজকে কিন্তু বিপুল সংখ্যক মেয়েরা স্লোগান দিয়েছে এবং কোনো দলীয় স্লোগান দিতে দেওয়া হয় নাই, ঠিক আছে। আজকে আন্দোলনটা আরেকটু গুছিয়ে ওঠা গেছে। গতকালকে আমাদের বিকাল থেকে সন্ধ্যায় আমাদের অনুপস্থিতির কারণে, হাসনাত কিছুটা টায়ার্ড হয়ে অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা মিটিংয়ে গেছি, যেহেতু আমাদের পরবর্তী কৌশল ভাবতে হবে। এই সুযোগে এই ঘটনাগুলো ঘটেছে, যেটা আমরা সাপোর্ট করি নাই। এবং এটার সঙ্গে আপনাদের সংযোগও নাই? না, আমাদের সংযোগ নাই। এবং যে দলের বা যে ছাত্র সংগঠনের তরফ থেকে এটা ঘটেছে, আমরা যখন তাদেরকে এটার ব্যাপারে জিজ্ঞেস করেছি এবং আপত্তি জানিয়েছে, তারা কিন্তু অ্যাগ্রি করেছে যে না, এটা ঠিক হয় না, এটা করা যাবে না। জি, অসংখ্য ধন্যবাদ। পাপিয়া আপা, আপনাদের একটা দলের একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে, সেই বিষয়ে আপনি আসলে কিছু জানেন কিনা? আর সারোয়ার তুষার যেগুলো বললো সেই সম্পর্কে আপনার কোনো মন্তব্য? আমি একটু জিনিস, এই যে এরা সবসময় বলে যে মানে বাংলাদেশে কেউ কেউ বলে যে আওয়ামী লীগের সব নেতাদেরকে পয়সা খেয়ে বিএনপি নেতারা বর্ডার পার করে দিল, বিএনপি নেতারা বর্ডার পার করে দিল। এই যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বক্তৃতা, অলওয়েজ আমাদের ঘাড়ে আওয়ামী লীগ যা আমরাও তা। এই আওয়ামী লীগের পতনের পর থেকে একটা জিনিস খুব ভালো করে আপনি খেয়াল করবেন, যে আওয়ামী লীগের প্রতিচ্ছবিটা আমাদের ঘাড়ে চাপায় দেওয়ার একটা ব্যাপক প্রবণতা, মানে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে সর্বত্রই আমি এই একটা জিনিস লক্ষ্য করছি, যেটা অপ্রত্যাশিত এবং এটা একটা নিন্দনীয়। মানুষের ঘাড়ে যেটা না, সেটা দোষ চাপায় দেওয়ার একটা প্রবণতা। তাহলে আওয়ামী লীগের অমুক নেতা বিএনপির ঘাট ধরে চলে গেল। বিএনপি এতই পাওয়ারফুল যে সমস্ত বর্ডারে একবারে বিএনপির লোক পার করে, পয়সাকে পার করে দিল। তাহলে আব্দুল হামিদকে কে পার করলো? আজকে আব্দুল হামিদকে নিয়ে আলোচনায় আসাতে আমি খুবই খুশি হলাম যে অন্যান্য নেতারা কে কিভাবে গেল, তাহলে সেইটাও এখন তদন্ত হওয়ার প্রয়োজন আছে প্রথমত। আর বিএনপির কোনো নেতা যদি কাউকে কোনো বর্ডার থেকে পার করে থাকে, আমি স্পষ্ট তথ্য চাই এই বর্তমান সরকারের কাছে এবং সরকারের গর্ভে জন্ম নেওয়া এই নবজাতক শিশুর মতো এই সংগঠনটির প্রত্যেকটা নেতার কাছে আমি জানতে চাই যে কারা কারা আমাদের এখান থেকে পার করেছে। প্রথমত দেখেন, আওয়ামী লীগও করলো কি? তত্ত্বাবধায়ক সরকার
তারা আদালতে দিয়ে দিল, আদালতে খামাখা করে ঢুকাই দিল খায়রুল হকের। খায়রুল হকও যদি আজকে চলে যায়, যে খায়রুল হকের কারণে বাংলাদেশে এত অশান্তি, এত মৃত্যু, এত হত্যা, এত গুম, এত অপহরণ, এই সরকার কেন ব্যর্থ হলো খায়রুল হককে অ্যারেস্ট করতে? এই সরকার একটা ব্যর্থ সরকার। আজকে তারা তাদের বোনের কথা দিয়ে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ঘাড়ে চাপিয়ে দিয়ে সারা রাত না খাওয়ায় এই তপ্ত রৌদ্রের ভিতর দাঁড় করায় ওদেরকে দিয়ে স্লোগান দেওয়াচ্ছে। মাথা তো তারাই তো, তাদের জন্ম দেওয়ার এই রাজনৈতিক সংগঠনের ছেলেগুলোকে মাঠে নামাচ্ছে শুধু তারা একটা প্রেশার গ্রুপ হিসেবে তারা যাতে করতে বাধ্য হয়, কিন্তু তারা কি করবে না করবে তারাই জানে। তাহলে আজকে তাদেরকে বলতে হবে যে তাহলে এরা কিভাবে গেল, এরা কোথায় আছে, 300 এমপি কোথায়, স্পিকার শিরিন শারমিন কোথায়, ডেপুটি স্পিকার কোথায়? এই জবাবগুলো তো আমরা চাচ্ছি। আদালতের ঘাড়ে খায়রুল হক কিভাবে গেল? খায়রুল হকের ঘাড়ে তত্ত্বাবধায়ক বাতিল করলো, তাহলে সবার আগে তো উচিত ছিল এই সরকারের ওই খায়রুল হককে ধরে পা থেকে মাথা পর্যন্ত থ্যাকলা করে তত্ত্বাবধায়কের আসল ঘটনা একটা রিমান্ড, সত্যিকার অর্থে রিমান্ড নিয়ে বাইর করা। দেখেন এখানেও আমরা অপারগ। আর আজকে কথায় কথায় শুধু বিএনপিকে আওয়ামী লীগের দোষর, বিএনপিকে আওয়ামী লীগের দোষর। আজকে 72-74 বছর বয়স্ক লোক, মহেশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু 70 ঊর্ধ্ব, এখন ইনারা তো তার সন্তানের বয়সী। এই সন্তানরা যখন এই সমস্ত অপ্রয়োজনীয় ময়লা আবর্জনাগুলো ডাস্টবিন থেকে ঝাড়ু দিয়ে নিয়ে আপনার ঘাড়ে চাপাতে যাবে, আপনি যেটা আপনার ময়লা আপনি নেবেন কেন? ময়লার দায় তো আপনার না, ময়লা তো আপনার বাড়িরও না, আপনার উঠানেরও না। তাহলে সেটা আত্মসম্মানের বাধার মতো কিনা? তখন বর্ষীয়মান নেতারাও কিন্তু তাদের এই নবজাতক সংগঠনের সন্তানদের সম্পর্কে 2-4টা কথা বলে ফেলে যাতে সন্তানরা আহত হয়। আমরা রাজনৈতিকভাবে হয়তো বিব্রত হই কিংবা প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেই কারণে আমরা হই। এখন দেখেন আদালতে গেল, আদালত দিয়ে তত্ত্বাবধায়ক বাতিল হলো, আদালত দিয়ে জামাতের রেজিস্ট্রেশন বাতিল, আদালত দিয়ে তাদের প্রতীক বাতিল, আবার এরাও গেছে আদালতে। এখন আমি যদি বলি আওয়ামী লীগ যে পথে হাঁটছে তোমরা সেই একই পথে হাঁটছো। আওয়ামী লীগ শাহবাগ করে বিচারকদের বৃদ্ধাঙ্গুলি দেখায় দিয়ে অপ্রয়োজনীয়ভাবে প্রত্যেককে সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে সবাইকে নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসির কাস্টে ঝুলাতে বাধ্য করলো। তাহলে আদালত থেকে ফেরত আসা জিনিস যমুনাতে থাকবে কেন, এখানে আসবে কেন? এখানে তো তারাই সরকার, তারাই সরকারের প্রেশার গ্রুপ, তারা মাথা, তারা হচ্ছে মুখ। তারা একসাথে বসে আলোচনা করে যা করার করে নিতে পারতো, কিন্তু মানুষকে এই নাজেহালের ভিতরে ট্রাফিক জ্যাম, অসুস্থতা, এই সমস্ত মানে একটা বাংলাদেশে যেখানে যাই হোক প্রত্যেকেই কিন্তু অরিট, প্রত্যেকে কিন্তু টেনশনে থাকে। বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতিটা সরকার এবং তারা কেন উদ্ভব করলো? আওয়ামী লীগকে নিষিদ্ধ আইনগতভাবে করতে চাইলে করে ফেলুক। আওয়ামী লীগকে আইনগতভাবে করবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ তো নিষিদ্ধই হয়ে গেছে। যেভাবে করতে চায় করে ফেলুক না তারা। এই নাটক করার তো কোনো প্রকার প্রয়োজন নাই। আমাদেরকে মাঝে মধ্যে নাটকের গুটি বানায় অহেতুকভাবে আমাদেরকে আলোচনায় নিয়ে এসে সমালোচনার কাদা গায়ে ছোড়া, এটা খুব আপত্তিকর। এবং প্রথম থেকে ওনারা যেটা করতেছে এতেই বর্ষীয়মান নেতারা এই যে দুঃখ যেটা পাচ্ছে তুষাররা, এই কথাবার্তা লাগামহীনতার কারণেই কিন্তু পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ তুষার ভাই। আপনার কাছে একই প্রশ্ন, পাপিয়া আপা অনেকগুলো প্রশ্নই আপনার দিকে ছড়িয়ে দিয়েছে, আপনার নিশ্চয়ই প্রতিক্রিয়া আছে, সেটি নিয়ে বলবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে আলতাফ পারভেজ, যাকে আপনি চিনেন, যিনি গবেষক, লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক, তিনি একটি স্ট্যাটাস ফেসবুকে দিয়েছেন যেটিতে বলছেন যে রাজনীতিতে এত ভুল করা যায় না। 10 দিনে 2বার ট্র্যাপড হলো তরুণ রাজনৈতিক কর্মীরা, নিজেদের ক্ষতি, দেশেরও ক্ষতি। সময় নেন, শত্রু মিত্র নিয়ে ভাবেন, আত্মবিনাশী হয়েন না। উত্তেজনা ছড়িয়ে বারবার আপনাদের কাফেলায় স্যাবোটেজ করছে কিছু মহল। এটি আসলে কোন দিকে ইঙ্গিত করেছে বলে আপনার মনে হয়, আর আপনার সেটি নিয়ে প্রতিক্রিয়া কি? আপনার নিয়ে আমি জানি না উনি কিসের কথা বলেছেন। আলতাফ ভাইরা মানে একটা জুজুর ভয়ে আছেন আমার কাছে মনে হয়। আমি উনি আমার খুব কাছের, কিন্তু ওনারা ধরেন আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ বিরোধিতা করেছেন, কিন্তু এখন ওনারা একটা জুজুর ভয়ে আছেন যে বাংলাদেশে একটা ইসলামিক কু ঘটে যাচ্ছে, বাংলাদেশে একটা মৌলবাদী কু ঘটে যাচ্ছে। এই জুজুর ভয়গুলো থেকে এই পজিশনগুলো আসে, যেটা আনু মোহাম্মদেরও কয়েকদিন আগে একটা ইয়েতে আপনি দেখেছেন যে উনি চাচ্ছেন এখন ভালো আওয়ামী লীগাররা এসে আন্দোলন করে আওয়ামী লীগকে ঠিকঠাক করুক। এটা কিন্তু একটা মানে 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 সমস্যা আর কি তাদের এই চিন্তা প্রণালীটা। আমি একটা প্রশ্ন করি, ধরেন ইসলামিক ফোর্স বা ইসলামিক দলগুলো যদি একটা গণতান্ত্রিক দাবি নিয়ে আসে, আমরা কি তাকে গণতান্ত্রিক দাবি নিয়ে আসতে দেবো না? একটা পলিটিক্যাল দায়রার মধ্যে যদি তাদের কোনো গণতান্ত্রিক দাবি থাকে, এর মধ্যে দিয়ে তারা নিজেরাও তো অনেকটা পরিবর্তিত হয়। ঠিক আছে, এই যে তাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে মেয়েদের সাথে, তাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে একটা র্যাপ গানের সাথে। গতকালকে রাতে তো আমি ছিলাম ওখানে। তারা এই জিনিসগুলো মানে যাদের ব্যাপারে যেগুলো নিয়ে অভিযোগ, সেগুলোর সাথে তাদের যদি অ্যাডজাস্ট করতে, আপনি তাকে এই সুযোগও দিবেন না। তাকে আপনি বক্সের বাইরে রেখে বলবেন, সবসময় বক্সের বাইরে রাখতে চাইবেন, এটা তো হয় না। তাকে তো পার্লামেন্টারি পলিটিক্স কিংবা ডেমোক্রেটিক পলিটিক্সের মধ্যে আসতে দিতে হবে, তারপর তারা আপনি সমালোচনা করবেন। আমরা গতকালকে তাদের দিক থেকে যে সমস্ত কাজ আমরা মনে করেছি যে সর্বজনীন হয় নাই, আমরা সেগুলো সমালোচনা করেছি, তারা তো অ্যাগ্রি করেছে। আমরা তো প্রকাশ্যে বলি যে
বাংলাদেশের পতাকা এবং প্যালেস্টাইনের পতাকা ছাড়া আপনি আমাদের প্রত্যেকটা সমাবেশে এটা ওপেন ঘোষণা থাকে যে বাংলাদেশের পতাকা এবং প্যালেস্টাইনের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা তোলা যাবে না। আমাদের মিছিলে তো কেউ মানে হুটহাট তুলতে পারে, কিন্তু সেটা নামিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তারা তো অ্যাগ্রি করে, তারা তো এই কনসার্নটা বুঝতে পারে। বাকিটা তো তাদেরকে তাদের সাথে ডায়ালগে যেতে হবে। এতকাল তো নির্মূলের রাজনীতি চলেছে, মানে তাদের সাথে আপনি কোনো কথাই বলবেন না, একই দেশে থাকি, এইভাবে তো চলতে পারে না। এখন এই জুজুরগুলো ভয় থেকে ওনাদেরকে বেরোতে হবে, তবে ওনাদের সমালোচনা আমাদের কাজে লাগে, এটাও ঠিক, ঠিক আছে? পাপি আপা যেগুলো বলেছেন, মানে অনেকগুলো কথা, এর মধ্যে একটা হচ্ছে যে আমরা তো সরকারের গর্ভ থেকে আমাদের জন্ম হয় না, এটা এই কথাগুলো ওনারা বলেন দেখেই কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো বাড়ে। এটা গণ অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম হয়েছে, এনসিপি বলেন আর এই তরুণ ফোর্স বলেন, ঠিক আছে? এই সরকারের কাছ থেকে যদি সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকে তাহলে সেটা বিএনপি পাচ্ছে, অনেকগুলো কারণ দেখানো যাবে, এখন এতগুলো সময় নাই। তারপর হচ্ছে যে ময়লার প্রসঙ্গে উনি যেটা বলেছেন যে ওনাদের এই যে দায় নিলেন না, বিএনপির কর্মীরা সারা দেশে যা যা করেছে, কোন অপরাধটা করা বাকি রেখেছে? হ্যাঁ, দলের হাইকমান্ড থেকে কনসার্ন আছে, এগুলোকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু কোন অপরাধটা করা বাকি রেখেছে? তারা ধর্ষণ পর্যন্ত করেছে। বিএনপি ছাত্র দলের এক নেতা এই ময়মনসিংহে না কোথায়, নেত্রকোনায়, চাঁদাবাজি তো প্রচুর ঘটতেছে। এখন তারা কোথাও কোথাও বলছে না আমরা চাঁদাবাজি না, আমরা সিটি কর্পোরেশনে ইজারা নিচ্ছি, কিন্তু আসলে তো আমরা জানি যেগুলো চাঁদা, যেখানে ইজারা 10 টাকা সেখানে তারা নিচ্ছে 20 টাকা, আর বাকি জায়গায় চাঁদাবাজি, এটা তো একেবারে পুরো দেশের চিত্র। তারপর তারা ধরেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে, দলের অনেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অনেকে কোপানোর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। নিজেদের অন্তর্কোণ দলে খুন হয়েছে 70-80 জনের মতো। তো এগুলো কি বাইরের ময়লা? এগুলো আপনার ঘরের ময়লা। পাপি আপা একদমই এক মিনিট আছে আপনার কাছে, আপনি যদি কিছু। জুজুর ভাই বলছে ওদের কি জুজুর ভয় নাই শেখ হাসিনাকে নিয়ে? এদের যদি জুজুর ভয় না থাকে, আমি একজন মা হিসেবে ওদের নিরাপদের জন্য আমার জুজুর ভয় আছে ওদেরকে নিয়ে, যে ওরা এই যে রাজনীতি আর শুধু এমপি হব মন্ত্রী হব এতগুলা খাত যে খুলে রাখছে, এই শেখ হাসিনা এই জঘন্য মহিলা যে তার পিতার হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য 25 বছর পর বাংলাদেশে আসছে, এসে নাকি জেলখানাতে জবাইও করছে তার পিতার একজন হত্যাকারীর। সত্যকে মিথ্যা আমি জানি না। তাহলে এই যে বাচ্চা মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা লাস্টে এসে জুলাই আগস্টের অভ্যুত্থানে যে আন্দোলনটা করলো, এদের নিরাপত্তা নিয়ে ওরা কতটুকু ভাবছে আমি জানি না, কিন্তু আমরা যারা মা ওদের নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি। এবং শেখ হাসিনার মতো জুজু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। শুভরাত্রি।